আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমনকি সরকারি পদেও থাকতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা প্রশাসনিক সংক্রান্ত সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ প্রতিস্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেউ বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমই বান্ধব। আঞ্চলিক যে উদ্যোক্তারা আছে তারা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন করেই এই আইএসপি লাইসেন্সটা করতে পারবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই অপরাধের মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ এ মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মাসের শুরুতে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সাবেক আইনজীবীর জবানবন্দিতে সত্যতা প্রকাশ পেয়েছে। এদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানান, সাবেক পুলিশ প্রধান রাজসাক্ষী হলেও তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকলে তার শাস্তি হওয়া উচিত। নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না, এবং আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের 6টি প্লট বরাদ্দের অভিযোগে মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নং সেক্টরের কূটনৈতিক জোনের 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী। দুপুরে সেগুন বাগিচায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক উপপরিচালক। এ সময় চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অসাধু উপায়ে সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত নেয় দুদক। আয়ের উৎস আড়াল করায় জনাব দিদারুল আলমের বিরুদ্ধে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মোসাম্মদ ইসমত আরা, স্বামী দিদারুল আলম, সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 4-এর বিরুদ্ধে স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রাখা অভিযোগে আরেকটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আদেশ দেন। আবেদনে বলা হয়, গোলাম মোহাম্মদ কাদের ও অন্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
বিভিন্ন দাবি সামনে এনে যারা নির্বাচন বয়কটের ডাক দিচ্ছে তাদের সাথে স্বৈরাচার শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন না হলে সবচেয়ে বেশি খেসারত দিতে হবে জুলাই বিপ্লবীদের। আরেকটি স্বৈর সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি। এতে যোগ দেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। জুলাই অগস্টের অনেক আগে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছেন। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। কেরানীগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকেও আবার স্বৈর সরকার প্রতিষ্ঠা করার জন্য পিআর পদ্ধতিতে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পিআর পদ্ধতি বৈষম্য বিরোধীর আড়ালে আরেকটি বৈষম্য। যদি নির্বাচন না হয় তোমাদের ছোটখাটো দাবির কারণে, তাহলে সবচেয়ে বেশি খেসারত তোমরা দিবা। শেখ হাসিনা কোন দেশে লালিত পালিত যদি বাংলাদেশে পা বাড়াইতে পারে, ও তোমরা হওয়া আগে শেষ, তারপরে অন্যরা। অন্যদিকে তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু লোক ষড়যন্ত্র করছে। তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামি। হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সঙ্গে এই মামলার কোনো আসামি কারাগারে থাকলে এবং তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিপুল দেব রায়ের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত ও 3 শতাধিক আহত হন। এই ঘটনায় করা দুইটি মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 1 ডিসেম্বর বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে তারেক রহমান সহ মামলার দণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পান। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর গত 21 আগস্ট পঞ্চম দিনে শুনানি শেষ হয়। এর ধারাবাহিকতায় রায় ঘোষণা করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চ। তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন আইনজীবীরা। জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে
প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ। রায়ের কপি পাওয়ার পর রিভিউ করা হবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা রিভিউতে যাব কিনা এটা এখন কিছু বলা যাবে না, রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ। এই মামলার কোনো আসামি কারাগারে থাকলে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিপুল দেবরাই, RTV, ঢাকা। নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের আস্থার সংকট রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা দ্রুত দূর করা দরকার, এমন মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যম নীতিমালা পরিবর্তন নিয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনের মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, সাংবাদিকরা যেসব সুপারিশ করেছে তা যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে। এ সময় RFEDর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের নির্বাচনের সময় অবাধ সংবাদ সংগ্রহ, টেলিভিশনের সরাসরি সম্প্রচার, ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আছি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে, যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। সেজন্য পরস্পরকে সহযোগিতা করব। নীতিমালায় সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনির্দিষ্ট কোনো বিধান রাখা হয়নি। ভোটের দিন সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করা বাঞ্ছনীয়। RPOতে কিছু বিধান রয়েছে, নির্বাচন পরিচালনা কিছু বিধান রয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা সাংবাদিক নীতিমালাতে সেই বিধানগুলোর রেফারেন্স থাকা উচিত। বাংলাদেশে এখনও দুর্নীতি চলছে, তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালোরিয়া। দুপুরে ধানমন্ডিতে ঢাকায় সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের অধিকাংশ অর্থ আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে পাচার হয়, যা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে কিছুটা সংস্কার হওয়ায় অর্থ পাচারে প্রতিরোধক ব্যবস্থা হয়েছে বলেও মনে করেন তিনি। অর্থ পাচারটা বাংলাদেশের জন্য কত বিশাল একটা চ্যালেঞ্জ সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা বিবেচনা রেখে আমরা যেটা করার চেষ্টা করছি, দুইটা দিক, একটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে। TIB সরকারের সমালোচনা চলমান রেখেছে, কারণ সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপোষ নেই। ফলে সমালোচনামূলক ভূমিকা নিয়ে বর্তমান সরকারের কিছু অংশ অসন্তুষ্ট। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় তরকারি ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগের আদালত এসব আদেশ দেন। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া একই থানায় শাকিল আনোয়ার নামে এক চাকুরিজীবীকে হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ডাকসু নির্বাচনের শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। এদিকে ছাত্র অধিকার পরিষদের মনোনীত প্যানেল ডাকসু ফর চেঞ্জের ইস্তেহার ঘোষণা। অন্যদিকে ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মনে স্থান পাকাপোক্ত করতেই চেষ্টা চালাচ্ছেন তারা। ভোটাররাও সাদরে গ্রহণ করছেন তাদের। নারী শিক্ষার্থী হিসেবে আমার প্রধান চাওয়া সেটা হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থাটা যাতে ঠিক হয়। পড়াশোনার মান যেখানে ভালো হবে, যেখানে সবাই বন্ধুত্ব ভ্রাতৃত্বপূর্ণ বজায় রাখবে,
এই জিনিসটা শুধু দেখতেছি। এদিকে প্রার্থীদের নিরাপত্তা দিতে নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মত ছাত্রদলের ভিপি প্রার্থীর। বেলা 12:30টায় মোকাররম হলে নির্বাচনী প্রচার শেষে একথা বলেন তিনি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনও তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এখন। একই হলে প্রচার শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট নিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে। সাইবার বুলিং নিয়ে সতর্ক থাকার আহ্বান তার। যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। নির্বাচনে কেউ কেউ বডি শেমিং করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের। এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। এদিকে বেলা 3টায় মধুর ক্যান্টিনে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের 14 দফা ইস্তেহার ঘোষণা করা হয়। আমাদের যে ভিশন সেটা হচ্ছে 1 স্টুডেন্ট 1 সিট এবং 1 টেবিল। সাইবার বুলিং এ জড়িত শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি রিটার্নিং কর্মকর্তার। সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে, 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল। অন্যদিকে আপিল বিভাগের সিদ্ধান্ত, ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনবে না হাইকোর্ট। রাকিব হাসান, RTV, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল। বিকেল 5টা পর্যন্ত কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট 1233 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 29,000। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। ভোটাররা বলছেন, শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যা সমাধানে যাদের যোগ্য মনে করবেন তাদেরকে নির্বাচিত করবেন। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছে 179 প্রার্থী। নারী প্রার্থী যারা আছে তাদের যে লেভেল প্লেইং থেকে শুরু করে সাইবার বুলিং থেকে শুরু করে যখন প্রচারণা শুরু হবে, তো সেই প্রচারণায় কোনো বাধা বিঘ্ন আসবে কিনা এটা নিয়ে আমরা আসলে এখন পর্যন্ত শঙ্কামুক্ত নই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্টের ব্যাপারে তাদের কাজটা শেষ করবেন এবং সুন্দর একটা ইলেকশন আমাদেরকে উপহার দেবেন। আইন প্রয়োগকারী সংস্থার সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজধানীর গোলাপশাহ মাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে 7 ভুয়া ডিবির সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি সরঞ্জাম সহ জব্দ করেছে শাহবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে ভুক্তভোগীরা যাতে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সেই পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা। পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে, তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে ওরাও বেশি পায়। এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাবেক সদস্য থাকবে না, এটা অনেক সময় যেমন এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে, ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিচ্ছে, সে হচ্ছে ইন্সপেক্টর। আমি সিভিলে যাচ্ছি, আমার কাছে আসা হুট করে আসা বলবে যে আপনার ওয়ারেন্ট আছে, অমুক আছে, তোমার কাছে। এখন সাধারণ লোকজন তো বোঝে না। এটা আশেপাশে যারা থাকে তারা যদি একটু প্রোটেস্ট করে, ঠিক আছে ভাই দেখি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাবের সদস্য, বিজিবি ডিবির সদস্য, আপনার একটু ইয়েটা দেখেন কোন জায়গা থেকে আসছেন। রাজধানীর উত্তরখান দক্ষিণখান এলাকায় জনভোগান্তির আরেক নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় রাস্তাঘাট। খানাখন্দে ভরা পথে যানবাহন চলাচলেও বাড়ছে দুর্ঘটনা। জলাবদ্ধতায় অতিষ্ঠ বাসিন্দাদের অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পায়নি তারা। তবে এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না খোদ উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। জলাবদ্ধতা নিয়ে আলওয়ান খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। রাজধানীর উত্তরখানের আইনুসবাগ কলেজ রোড এলাকা। জনবহুল এলাকার এই রাস্তাটি গত 2 যুগ ধরে এভাবেই অবহেলায় পড়ে আছে। নেই স্বাভাবিক চলাচলের অবস্থা।
কোথাও হাঁটু পানি, তার উপরে ময়লার স্তূপে জন্মাচ্ছে ছোট ছোট ঘাস, যেন বিলের কোনো দৃশ্য। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য রাস্তাটি এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখান দিয়ে কোনো মানুষ হাঁটার মতো পরিবেশ নাই, রিক্সা চলে না, গাড়ি ঘোড়া চলে না। এখানে খুব সবসময় পানি আসে, এই পানিগুলো আমাদের বাড়ির ভিতরেও ঢুকে যায়। মানুষ হাঁটতে পারে না, রাস্তা গাড়িগুলি উল্টে যায়, রিক্সা উল্টে যায়। এলাকাবাসীর অভিযোগ, পূর্বের জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি। একটা ডেলিভারি রোগী নেওয়ার সময় রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, এতই নাজুক। জলাবদ্ধতার কারণে মা বোনেরা চলাফেরা করতে পারতেছে না। কষ্টই হয়, মানে 1200-1300 1500 বেঁচে ঢাকা শহর দোকান ভাড়া দেওয়া। 90 সালের নির্বাচন, 91 নির্বাচনে, এরপর এবং 2001 সালে এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এরপর প্রায় 16-17টি বছর এই এলাকায় কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। উত্তরের অবস্থা যদি দেখেন এবং আমাদের অবস্থা যদি দেখেন, মনে হবে আমরা আফ্রিকার কোনো জঙ্গলে বসবাস করি আর ওনারা আমেরিকা, আপনার কানাডার এই ধরনের কোনো শহরে বসবাস করে। রাস্তার এমন ভয়াবহ চিত্র সম্পর্কে জানেন না উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তবে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করবে বলে জানান ডিএনসিসির এ কর্মকর্তা। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আমরা আগে আমাদের 5টা জোন ছিল, 5টা জোনের মধ্যে 3600 ওয়ার্ড, পরে আমাদের আরো 18টা ওয়ার্ড যুক্ত হয়েছে, কিন্তু হয়তো এই রাস্তাটা হয়তো তখন নেওয়া হয় নাই। আমাদের এই স্বল্প বাজেটের মধ্যে আমরা যে রাস্তাটুকু সবচেয়ে বেশি খারাপ এবং লোকজন চলাচল বেশি করে বা সেই প্রায়োরিটাইজ করে আমরা স্কিম হাতে নিই। তিনি আরো বলেন, অঞ্চলটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠার কারণে বর্জ্য ব্যবস্থায় সঠিক প্রয়োগ নেই, ফলে বর্জ্য রক্ষণাবেক্ষণেও বেগ পোহাতে হচ্ছে তাদের। ফরম্যাটেড এলাকা না আসলে এগুলো, ওখানে রাস্তা করতে গিয়েও আমাদেরকে অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। জনসাধারণ রাস্তা চায়, কিন্তু অনেকে ছোট রাস্তা ছাড়তে চায় না। সংস্কারের অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। দায়িত্বশীলদের দ্রুত পদক্ষেপই পারে ভোগান্তি থেকে তাদের মুক্তি দিতে। আলোয়ান খান, RTV, ঢাকা। ডোমেস্টিক কেবল দিয়ে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ কেবলস। আকিজ হাউস এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, খুব শীঘ্রই আকিজ কেবলস বাজারে আনতে যাচ্ছে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল। ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে একীভূত হতে যাচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দুপুরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির 46তম পরিচালনা পর্ষদ সভায় উক্ত একীভূতকরণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ডিজিটেক। এ সময় প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন হাইটেকের সঙ্গে একীভূত হলে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য উৎপাদন খাতে বাংলাদেশ আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশা জানান উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে 5-1 গোলে হারিয়ে বিশ্বকাপের বাছাইয়ের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। ভারতের রাজগীরে কাজাখদের বিপক্ষে প্রথম কোয়ার্টারে 1-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও 2টি গোল করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও 2টি গোল করে, বিপরীতে কাজাখস্তান 1টি গোল শোধ করে। এ জয়ে এশিয়া কাপে পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য লড়বে বাংলাদেশ ও জাপান। সে ম্যাচে জয়ী দল এশিয়া অঞ্চল সরাসরি বিশ্বকাপ হকির বাছাই খেলবে, আর ষষ্ঠ হলে তাদের পাকিস্তানের সাথে প্লে অফ খেলে সুযোগ থাকবে বাছাইয়ে যাওয়ার। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।